আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো সবাই। আজকের ক্লাসটা ঐকিক নিয়ম নিয়ে। আজকের আলোচনার বিষয় ঐকিক নিয়ম। পাটিগণিতের ঐকিক নিয়মে যাদের সমস্যা আর যারা একদম জিরো থেকে শুরু করতে চাও, আজকের ক্লাসটা টোটালি শূন্য থেকে, মানে যারা ঐকিক নিয়ম অর্ধেক পারো বা টোটালি পারো না, ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটা। বিশেষ করে তোমরা ষষ্ঠ শ্রেণীতে যারা উঠেছো, যারা ক্যাডেটের জন্য প্রিপারেশান নিতে যাচ্ছ, ঐকিক নিয়মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই ঐকিক নিয়মের অঙ্ক থাকেই। সরাসরি ঐকিক নিয়ম যদিও না থাকে, শতকরার যে অঙ্কগুলো থাকে সেখানে আমাদেরকে ঐকিক নিয়ম করতে হয়, ঠিক আছে। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চাচ্ছ তারা আমার ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো। আর যদি অভিভাবকদের উদ্দেশ্যেও বলছি, আপনারা যদি আমি নতুন ব্যাচ শুরু করেছি ক্যাডেটের জন্য, শুধুমাত্র গণিতের জন্য, হ্যাঁ, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন। নতুন ব্যাচটা আশা করছি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। যাই হোক, শুরু করি। প্রথমে বুঝি ঐকিক নিয়মটা আসলে কি, মানে ঐকিক নিয়মে আমরা কোন অঙ্কগুলা করব, ঠিক আছে। ঐকিক নিয়ম হচ্ছে, খুব সহজে যদি বলি, এক থেকে, ঠিক আছে, কোনো রাশি আছে এক, রাশি বলতে বোঝাতে যাচ্ছি, আমি অঙ্কের মাঝে এগুলো বলবো, এই জন্য বলে নিই। রাশি হচ্ছে যেটা গণনা বা পরিমাপ করা যায় সেটাই রাশি। গণনা করা যায়, পরিমাপ করা যায়, যেটার একক আছে সেটাই রাশি, তাই না? এখন যদি আমি বলি যে একটা কলম অথবা চারটা কলা, এটা একটা রাশি, ঠিক আছে। তো এই যে একটা পরিমাণ, এটার একটা দাম আছে, তাই না? তো এই যে আমি চারটা বললাম, চারটা থেকে একটাতে আসছে, হ্যাঁ। তো এই যে এক বের করছি, ঠিক আছে। তো এই নিয়মে একে নিয়ে আসা, মানে একটা রাশির একে নিয়ে আসা, একটা রাশিকে একে নিয়ে আসা, ঠিক আছে। চারটা আছে, আমরা একটাতে নিয়ে আসলাম। একটু বাস্তব উদাহরণ দিই। আমি যদি বলি যে একটা কলার দাম 4 টাকা, ঠিক আছে, একটা কলার দাম 4 টাকা, তাহলে 5টা কলার দাম কত? তোমরা সহজেই উত্তর দিবা, একটা কলার দাম যদি 4 টাকা হয় তাহলে 5টা কলার দাম 20 টাকা, তাই না? কিভাবে বের করলা? গুণ করে বের করলা। আমরা একটা কলার দাম থেকে 5টা কলার দাম বের করলাম না? আচ্ছা, এখন মনে করো আমি বললাম 1 ডজন কলমের দাম 40 টাকা। হ্যাঁ, 1 ডজন কলমের দাম কত টাকা? 40 টাকা। আচ্ছা, মনে করো 60 টাকা, ঠিক আছে। 1 ডজন কলমের দাম 60 টাকা, তাই না? 1 ডজন কলমের দাম 60 টাকা, তার মানে কয়টা কলমের দাম 60 টাকা? 12টা কলমের দাম 60 টাকা, তাই না? এখন 12টা কলমের দাম যদি 60 টাকা হয়, তাহলে একটা প্যাকেটে 12টা কলম আছে, ঠিক আছে। তাহলে একটা কলমের দাম কত টাকা হবে? একটা কলমের দাম অবশ্যই 5 টাকা হবে, তাই না? আমরা এখন কিভাবে বের করলাম? এটা ভাগ করে বের করলাম। তাহলে 12টা কলমের দাম থেকে আমরা একটা কলমের দাম বের করলাম, তাই না? তাহলে ভিন্ন রাশিটা কি হলো? এক। আমরা এক থেকে ভিন্ন রাশি বের করছি, অথবা অন্য কোনো রাশি থেকে একটার পরিমাণ বের করছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ঐকিক নিয়ম। হ্যাঁ, এখন শুরু করছি। ঐকিক নিয়মের অঙ্ক করার আগে যে বিষয়গুলো ভিতরে লাগবে সেইগুলো আমি আগে একটু তোমাদেরকে করে দেখাই। যেমন আমরা যদি একটা পূর্ণ সংখ্যা লিখি, হ্যাঁ, আমরা যদি একটা পূর্ণ সংখ্যা লিখি, মনে করো একটা 12 লিখছি আমি এখানে। মনে করতে হবে যে এই 12 এর নিচে হর হিসাবে 1 আছে। সবসময় মনে করতে হবে হর হিসাবে 1 আছে, কিন্তু আমরা লিখি না। এই একটা কিন্তু সবসময়ই থাকে, ঠিক আছে। একটা সবসময়ই থাকে, কিন্তু আমরা লিখি না, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি যে কোনো পূর্ণ সংখ্যা লিখি, আমরা এখানে যদি 5 লিখি, তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ আকারে কিভাবে চিন্তা করব? ভগ্নাংশ আকারে চিন্তা করলে এটা কি হর হবে না লব হবে? অবশ্যই লব হবে। কারণ কি বললাম, ভগ্নাংশ আকারে যদি চিন্তা করি, হর হিসাবে কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি থাকবে? 1 থাকবে। হ্যাঁ, আচ্ছা, আরও একটা কিছু থাকে, যেমন ধরো বাম দিকে যোগ চিহ্ন থাকে, সব সময় থাকে কিন্তু আমরা লিখি না, ঠিক আছে। আর ডান দিকে একটা দশমিক থাকে,
ডান দিকে একটা দশমিক থাকে। যাই হোক, এগুলোর আমাদের এখন দরকার নাই। আমরা আপাতত এতটুকু মনে রাখবো, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে হর হিসাবে কত থাকে? 1 থাকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় শিখে রাখি, সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ ভাগটা। এটা অঙ্কের মধ্যে কাজে লাগবে, এই জন্য বলে রাখছি আগে থেকেই। ভগ্নাংশের গুণ তোমরা জানোই যে লবের সাথে লবের গুণ হয়, হরের সাথে হরের গুণ হয়, তাই না? মনে করো আমি লিখছি 16 16/32 বা 16/32 গুণ 28। হ্যাঁ, এখন আমরা এটাকে যদি সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করব? এটা মূলত ভগ্নাংশের হিসাব, ঠিক আছে? এটা মূলত ভগ্নাংশের হিসাব। আমরা প্রচলিত ভাষায় কাটাকাটি বলি, তাই না? প্রচলিত ভাষায় কাটাকাটি বলি। এখন আমরা কাটাকাটি করব। একটু আগে বললাম এটা পূর্ণ সংখ্যা, এটা আমাদের লব। মনে রাখতে হবে যে কোনো লবের সাথে যে কোনো হরের ভাগের সম্পর্ক। কি বললাম? যে কোনো হরের সাথে যে কোনো লবের এটা অথবা এটা ভাগের সম্পর্ক থাকবে, ঠিক আছে? তো কাটাকাটি করার নিয়ম কি, বা এই ধরনের ভগ্নাংশের ভাগগুলা করার নিয়ম কি? আমরা যে কোনো হরের সাথে যে কোনো লবের ভাগের সম্পর্ক, আমরা এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, অথবা এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে এটাকেও ভাগ করা যাবে, মানে 32কেও ভাগ করা যাবে, আবার 16কেও ভাগ করা যাবে, ঠিক আছে? 32কেও ভাগ করবো, আবার 16কেও ভাগ করব। বড় সংখ্যাটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বড় সংখ্যা কোনটা আছে? 8 আছে। 8 দিয়ে যদি 32কে আমরা ভাগ করি 4 হয়। 8 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি 2 হয়, ঠিক আছে? এইভাবে আমরা কেটে দিয়ে ভাগ করে যত হবে তত লিখব। হ্যাঁ, যত দিয়ে ভাগ করছি তত লিখব না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, 8 নিয়েছিলাম আমরা। হ্যাঁ, 8 দিয়ে আমরা 32কে ভাগ করেছি, 4 হয়েছে। আবার 8 দিয়ে আমরা 16কে ভাগ করেছি, 2 হয়েছে। এখন দেখো যে এই 32-এর জায়গাতে আমরা 4 কল্পনা করব। 32 মনে করো নাই। এখন আমরা এই ভগ্নাংশটাকে 2/4 এইভাবে ভাববো, অথবা 2/4ও বলতে পারো, বা 4/2 অংশও বলতে পারো, ঠিক আছে? এখন দেখো যে আমরা চাইলে কিন্তু এটাকে 16 দিয়েও ভাগ করতে পারতাম, ঠিক আছে? 16 দিয়ে ভাগ করলে উপরে 1 হয়ে যেত, আর এখানে 2 হয়ে যেত, তাই না? কারণ 16 দুগুণে 32, 32কে ভাগ করলে 16 দিয়ে কত হয়ে যেত? 2 হয়ে যেত। তো সেইটা একটু বড় হয়ে যায়, এই জন্য আমি ছোটোটা দিয়েই করছি বোঝার সুবিধার জন্য। এখন দেখো এই 4 আর আমরা চাইলে এটা করতে পারি, কিন্তু আমরা এখন এই 4 আর এই 28 এখন আমরা কাটাকাটি বা ভাগ করব। তাহলে এমন একটা সংখ্যা নিব যে এটা দিয়ে 4কেও ভাগ করতে পারবো, আবার 28কেও ভাগ করতে পারবো, ঠিক আছে? তো সেটা বড় সংখ্যা 4ই আছে। 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। মনে রাখবা, অনেকে এটা ভুল করে ফেলে, যে কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে 1 হয়। কি বললাম? যে কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে 1 হয়। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হবে। হ্যাঁ, যত বড়ই সংখ্যা হোক ওটা দিয়ে ভাগ করলে 1 হয়। আর যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই হয়। 20কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 20ই হবে, ঠিক আছে? 4কে 4 দিয়ে ভাগ করলাম, 1 হয়েছে। 4 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে কি 7 হবে, তাই না? 4 7 28। এখন নিচে আমার 1 চলে আসছে, তুমি চাইলে একটা নাও লিখতে পারো। হ্যাঁ, হরে একটা নাও লিখতে পারো। এখন এটা আমরা উপরে যেটা, এখন দেখো নিচে 1 চলে আসছে, মানে আমার এই ক্যালকুলেশনটা এখানে শেষ, কাটাকাটিটা শেষ, আর কিছু নাই। তাহলে উপরে পূর্ণ সংখ্যা চলে আসবে। নিচে তো আমি বললাম যে নিচের হর হিসাবে যদি 1 আসে তাহলে ওইটা আমরা লিখি না, থাকে ঠিকই কিন্তু আমরা লিখি না। এখন এখানে 2 আছে আর এখানে 4 আছে, 4 দুগুণে 2 আছে আর এখানে 7 আছে, তাহলে 7 দুগুণে কত হবে? 14 হবে, তাই না? তো এইভাবে আমরা কাটাকাটি করব বা ভাগ করব, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, ভগ্নাংশের ভাগ হয়তো তোমরা অনেকেই পারো। মনে করো এমন আছে, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? কিছুই না, আমরা জাস্ট এইটা বাম দিকে যেটা আছে সেটা লিখব। ভাগ চিহ্নের ডান পাশে যেই ভগ্নাংশটা থাকবে সেটাকে আমরা উল্টায় দিব, অর্থাৎ হরকে লব করে দিব আর লবকে হর করে দিব, ঠিক আছে? আর মাঝে একটা গুণ চিহ্ন দিব, ভাগটা গুণ হয়ে যাবে, আর 8/10 আমরা এইভাবে লিখব, ঠিক আছে?
এটা ভগ্নাংশের ভাগ করার নিয়মটা এমনই, এটা তোমরা 5-এ করে আসছো হয়তো, তারপরে আমি আরেকবার দেখাই দিলাম। এখন আমরা ভাগ করব। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়। ঠিক আছে, আর ভাগ করতে পারছি না আমরা। তাহলে 8 আর 8 ভাগ 25 হবে এখানে, এইটাই। ঠিক আছে, তো এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমরা অঙ্কের মাঝে দেখব। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন ঐকিক নিয়মে চলে আসি। হ্যাঁ, তোমাদের যাদের প্রবলেম মনে হয় তোমরা এই যতটুকু লিখলাম এটা তুলে রাখতে পারো। আচ্ছা, যেটা বলছিলাম, মনে করি আমরা এটা একটু পরে করছি। 4টি কলমের দাম 20 টাকা। এখন মনে করো 4টা কলমের দাম 20 টাকা, একটা কলমের দাম কিভাবে বের করব? একটা কলমের দাম, আচ্ছা 4টা কলমের দাম থেকে তো একটা কলমের দাম মুখে মুখে বের করতে পারো, ভাগ করে দিয়ে বলবা 5 টাকা, তাই না? এখন 4টা থেকে আমি যদি সরাসরি বলি 4টা কলমের দাম যদি 20 টাকা হয়, তাহলে 3টা কলমের দাম কত টাকা? অথবা আমি বলে ফেললাম 6টা কলমের দাম কত টাকা। সরাসরি মুখে মুখে বলাটা একটু কষ্ট হয়ে যায়, তাই না? তো এই জন্য আমাদেরকে প্রথমে একে আসতে হবে। 4টা কলমের দাম 20 টাকা, তাহলে একটা কলমের দাম কত টাকা সেটা বের করে নিয়ে তারপরে আমরা যদি সেটাকে 6 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 6টা কলমের দাম পেয়ে যাব। ঠিক আছে, তো ঐকিক নিয়মে আমরা কখনোই 4টি কলমের দাম থেকে সরাসরি 6টি কলমের দাম এটা বের করতে পারবো না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই যে রাশিটা আছে এটা আমাদেরকে আগে একে নিয়ে আসতে হবে। কততে নিয়ে আসতে হবে? একে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আগে একে নিয়ে আসব। ঠিক আছে, 4টা কলমের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটি কলমের দাম, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এটা আমি প্রত্যেকটা অঙ্কেই বলবো, 4টা কলমের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা কলমের দাম কি এই 20 টাকার তুলনায় বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। 4টা কলমের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা কলমের দাম 20 টাকার থেকে কি হবে? কম হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানে এমন না যে আমরা এই যে একটা 4-এর থেকে ছোট এজন্যই এখানে কম হবে, বিষয়টা এমন না। ঠিক আছে, আমরা বাস্তবিক অর্থে ভাবব, বাস্তব জীবনে আসলে হয় কি না। ঠিক আছে, 4টা কলম নিতে গেলে বেশি টাকা লাগবে না, একটা কলম নিতে গেলে কম টাকা লাগবে। ঠিক আছে, এইভাবে আমরা বাস্তবিক প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা ঐকিক নিয়মে করার সময় বাস্তবিক অর্থে ভাববো। ঠিক আছে, যে আসলে বাস্তব জীবনে হয় কি না। তাহলে কি বলছি, 4টা কলমের দাম 20 টাকা, তাহলে একটা কলমের দাম কি হবে? 20 টাকার তুলনায় এখানে এটার তুলনায় আমরা এটার সাথে তুলনা করব, এটার সাথে তুলনা করব, একটা কলমের দাম কম টাকা হবে। এখন কম হলে ভাগ হয়, মনে রাখতে হবে, কম হলে কি হয়? কম হলে ভাগ হয়, কম হলে ভাগ হয়। ভাগ করার নিয়ম কি? আচ্ছা, আমরা এই যে 20 আছে না, মানে প্রথম লাইনের ডান দিকে যেইটা আছে, প্রথম লাইনের ডান দিকে যেইটা আছে এটা আমরা লবে রাখবো। ঠিক আছে, লবে রাখবো। আর এই যে 4 আছে এইটা আমরা নিয়ে এসে ভাগ করে দিব। ঠিক আছে, 4 নিয়ে এসে ভাগ করব, এটা কেন বললাম? 4 কিন্তু ভাগ অবস্থায় থাকবে। ঠিক আছে, যেটা নিচে থাকে বা হর যেটা, সেটা সব সময় ভাগ অবস্থায় থাকে, 20 ভাগ অবস্থায় থাকে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আর মাঝে যদি ভাগ চিহ্ন থাকে, মানে যেমন আমরা যদি এটাকে মাঝে ভাগ চিহ্ন দিয়ে লিখতাম, তাহলে 20 ভাগ 4 লিখতাম। এখানে ডান দিকে 4 আছে না, আমরা কখনোই এটাকে 4 ভাগ 20 এটা লিখব না, আমরা এটা লিখব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 4টা এসে ভাগ হয়ে যাবে আর 4টা কি থাকবে? ভাগ অবস্থায় থাকবে। তাহলে ভগ্নাংশ আকারে যদি লিখি, তাহলে হর যেটা সেটা ভাগ অবস্থায় থাকে, লব কিন্তু ভাগ অবস্থায় থাকে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দ্বিতীয় লাইনে এইভাবে লিখব। হ্যাঁ, এভাবে লিখব, এভাবে না লিখে আমরা এভাবেই লিখব, কারণ আমরা ক্যালকুলেশন যেটা, হিসাব যেটা শেষে, সেইটা আমরা একসাথে করব, এই জন্য। এভাবে লিখলে যে টোটালি ভুল এটা সেটা না, তবে আমরা হিসাবের সুবিধার জন্য, মানে আমরা তৃতীয় লাইনে যে
আমরা হিসাবটা একসাথে করব, এজন্যই আমরা ভগ্নাংশ আকারে লিখব, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখা জরুরি যে ভগ্নাংশ আকারে যেটা এইটা হবে সেটা কিন্তু মাঝে ভাগ চিহ্ন দিয়ে অবশ্যই হরটা আমাদেরকে ডান দিকেই লিখতে হবে। অনেকে বেশিরভাগ স্টুডেন্টই এই ভুলটা করে যে 4/20 এটা বলে যে 20 দিয়ে 4কে ভাগ করছি, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা 4 দিয়ে 20কে ভাগ করছি এখানে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এখন আমরা যে কোনোটা, আমি বললাম কি একটু আগে যে 6টি কলমের দাম। আচ্ছা 4টা কলমের দাম যদি 20 টাকা হয় তাহলে একটা কলমের দাম সেই তুলনায় কম হবে, এজন্য আমরা ভাগ করেছি, ঠিক আছে। কি করেছি? ভাগ করেছি। এখন আমরা দেখো যে একটা কলমের দাম যদি কিছু টাকা হয়, কিছু টাকা আমরা এখানে বের করিনি, মনে করি একটা কলমের দাম কিছু টাকা, সেই তুলনায় 6টা কলমের দাম কি বেশি হবে না কম হবে? কোন তুলনায়? কার তুলনায়? এই তুলনায়। হ্যাঁ, আমরা এখন প্রথম লাইনটা আর দেখব না, প্রথম লাইনের সাথে এই লাইনের এখন আর সম্পর্ক আমরা করছি না। আমরা এখন তৃতীয় লাইন যখন করব, প্রত্যেকটা লাইনের সম্পর্ক থাকবে উপরের লাইনের সাথে, আমরা তুলনাটা করব উপরের লাইনের সাথে। আমি বারবার বলছি তুলনা করব আমরা উপরের লাইনের সাথে। একটা কলমের দাম যদি কিছু টাকা হয় সেই তুলনায় 6টা কলমের দাম অবশ্যই বেশি টাকা হবে, তাই না? এই টাকাটার থেকে বেশি টাকা হবে। কোন টাকার থেকে? এই টাকার থেকে। বেশি হলে কি হয়? গুণ হয়। বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে গুণ মানে উপরে গুণ, ঠিক আছে। গুণ হলে কি হবে? উপরে গুণ হবে। মনে রাখবা, গুণ হলে উপরে গুণ, ভাগ হলে নিচে গুণ। গুণ হলে উপরে গুণ কেন? কারণ দেখো যে এইটার সাথে আমরা 6টা গুণ করব। কেন গুণ করব? কারণ 6টা কলমের দাম বেশি হবে। এখন দেখো যে আমি এখানে একটু 20/4 গুণ 6, এইটা কি লব না? আমি বললাম কি একটু আগে যে যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে লব হবে, ঠিক আছে। তাহলে লবের সাথে লবের গুণ হবে, তাই না? লবের সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের। যেমন ধরো এখানে যদি আমি 1 কল্পনা করি, 4 একে 4, 6 আর গুণ 20, 6 গুণ 20, ঠিক আছে না? এজন্যই আমি বললাম যে গুণ হলে উপরে গুণ, ভাগ হলে নিচে গুণ। এখন ভাগ হলে নিচে কেন গুণ, এটা ভাগের অঙ্ক যখন আসবে তখন আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি এবার ক্যালকুলেট করব কিভাবে। ওই যে বললাম, আমরা যদি এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে এই সংখ্যাকেও ভাগ করব, আবার এই সংখ্যাকেও ভাগ করব, অথবা এই সংখ্যাকেও ভাগ করব, এই সংখ্যাকেও ভাগ করব। এমন না যে আমরা মানে এটাকেই ভাগ করতে হবে, 6কে ভাগ করতে পারবো না, এমনটা না। তোমার ইচ্ছা, তুমি যেটাকে ভাগ করতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা এখন আমি 4 দিয়ে 20কে ভাগ করতে পারবো, আবার 4 দিয়ে 4কে ভাগ করতে পারবো, ঠিক আছে। 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, 4 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 5 হবে। এভাবে আমরা ভাববো না যে এই 4 দিয়ে 20কে ভাগ করছি, এভাবে ভাববো না, ঠিক আছে। এভাবে ভাবলে এই অঙ্কটা তো ঠিক হবে, কিন্তু এমন কিছু অঙ্ক আছে যেগুলোতে এভাবে ভাবলে অঙ্কটা ভুল হয়ে যায়। এই জন্য আমরা 4 নিয়েছি, মনে মনে একটা সংখ্যা 4 নিয়েছি, যেটা দিয়ে আমরা এই 4কে ভাগ করেছি, আবার এই 20কেও ভাগ করেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে 20কে ভাগ করলে কত হয়েছে? 5 হয়েছে। এখন আমার নিচে 1 চলে আসছে, কাজ শেষ। এখন 5, 6, 30, ঠিক আছে। তাহলে 30 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে ঐকিক নিয়ম। আমরা সামনে আরও অঙ্ক করব, ঐকিক নিয়ম এখনই শেষ না। আচ্ছা এবার প্রথম অঙ্কটা একটু তোমরা পড়ে দেখো, তোমাদের যদি বোর্ডে বুঝতে সমস্যা হয়, লেখা বুঝতে সমস্যা হয়, তোমরা খাতায় তুলে নিয়ে আমার কথা শুনতে পারো। আশা করছি স্পষ্ট দেখা যাচ্ছে। কি লেখা আছে? 3টি কমলার দাম 24 টাকা, 72 টাকায় কতটি কমলা পাওয়া যাবে? আচ্ছা এখানে আরেকটা কথা আমি প্রথমেই বলিনি, সেটা হচ্ছে যেইটা আমরা বের করব, যেই রাশিটা বের করব সেটা শেষে রাখবো, ঠিক আছে। অবশ্যই আমরা এখানে টাকা বের করছিলাম না, পেছনে যাও, আমরা এখানে টাকা বের করছিলাম না, টাকাটা আমরা শেষে রাখছি, ঠিক আছে। টাকা শেষে রেখে কিন্তু আমরা বলেছিলাম কি যে 4টা কলমের দাম 20 টাকা, এমন কিছু বলেছিলাম, তাই না? 4টা কলমের দাম 20 টাকা দিয়ে আমরা 6টা কলমের দাম বের করছিলাম, দাম বের করছিলাম, তাহলে দামটা শেষে রাখছিলাম। এমন না, আমি বলিনি যে এখানে 4টা 20 টাকায় পাওয়া যায় 4টি কলম, এমনটা কিন্তু আমি বলিনি। পেছনে গেলে আমার কথা বুঝতে পারবা। আমরা কিন্তু এমন বলিনি যে 20টা কলমের দাম না 20 টাকায় পাওয়া যায় 4টি কলম, এমনটা বলিনি। হ্যাঁ, আমরা টাকা বের করছিলাম, এই জন্য টাকাটা আমরা শেষে লিখেছিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 3টা কমলার দাম 24 টাকা, 72 টাকায় কতটি কমলা পাওয়া যাবে? কি বের করতে হবে? এখানে টি বের করতে হবে।
তাহলে আমরা টি শেষে রেখে এই যে তথ্য যেটা দেওয়া আছে এখানে দুইটা রাশি দেওয়া আছে না, একটা টি একটা টাকা, এত টি কমলা আর 24 টাকা। এই যে এখন টি বের করতে বলছে, আমরা টিটা শেষে রাখবো। তাহলে কিভাবে বলতে পারি টি শেষে রেখে 24 টাকায় পাওয়া যায় বা 24 টাকায় পাওয়া যায় 3টি কমলা, অথবা 24 টাকায় কমলা পাওয়া যায় 3টি, এভাবে বলতে পারি না? আসলে এই লেখাটা তোমরা তোমাদের মতো সাজিয়ে লিখতে পারো, সমস্যা নাই। 24 টাকায় তোমরা যদি লিখো 24 টাকায় 3টি কমলা পাওয়া যায়, 1 টাকায় এতটি কমলা, প্রবলেম নাই কোনো, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখি 24 টাকায় 24 টাকায় কমলা পাওয়া যায় কতটি? 3টি। 24 টাকায় কমলা পাওয়া যায় 3টি, আমাদেরকে বের করতে হবে 72 টাকায় কয়টা পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখানে আরেকটা নতুন কথা বলবো আমি। 1 টাকায় কমলা পাওয়া যায়, দেখো 24 টাকায় যদি 3টি কমলা পাওয়া যায় তাহলে 1 টাকায় 3টির থেকে কম কমলা পাওয়া যাবে নাকি বেশি কমলা পাওয়া যাবে? 24 টাকাতে যদি 3টা পাওয়া যায় তাহলে 1 টাকাতে অবশ্যই তার তুলনায় কম পাওয়া যাবে, নাকি 1 টাকায় টোটালি কোনো কমলাই পাওয়া যাবে না? একটার কিছু অংশ তো পাওয়া যাবে, তাই না? আচ্ছা যাই হোক, ওইটা আমরা নিব না, এখন শুধু মনে মনে ভাবি আর কি। হ্যাঁ, 24 টাকায় 3টা কমলা পাওয়া যায়, তাহলে 1 টাকায় এই 3টার তুলনায় কম কমলা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 3 আমি বলেছিলাম যে এই প্রথম লাইনের ডান দিকে যেটা আছে এটা আমরা লবে রেখে দিব, আর প্রথম লাইনের এই যে এইটা যেটা 24, এটা আমরা এখানে নিয়ে এসে ভাগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে এই একটা মানে এই লাইনের একটা কখনোই আমাদের হিসাবে আসবে না। হ্যাঁ, এই লাইনের হিসাবে আমাদের কখনো আসবে না। আচ্ছা, শেষে করে নিই, তারপরে বলছি আবারও। দেখো 24 টাকায় কমলা পাওয়া যায় 3টি, তাহলে 1 টাকায় কমলা কতটি পাওয়া যাবে? 1 টাকায় কমলা কম কমলা পাওয়া যাবে, তাই না? তাহলে এই জন্য আমরা ভাগ করলাম। এখন আমরা 72 টাকায় কতটি পাওয়া যায় সেটা দেখব। আচ্ছা, 1 টাকায় যদি কিছু কমলা পাওয়া যায় তাহলে 72 টাকায় এর তুলনায় বেশি কমলা পাওয়া যাবে নাকি কম কমলা পাওয়া যাবে? অবশ্যই বেশি কমলা পাওয়া যাবে। 1 টাকায় আমরা যে যতটুকু কমলা আমাদেরকে অল্প একটু দিছিল, মানে একটা কমলার খুবই অল্প অংশ দিছিল আমাদের, তো সেই তুলনায় আমাদের 72 টাকায় বেশি কমলা পাওয়া যাবে, তাই না? তাহলে বেশি হলে কি বলছিলাম? গুণ হবে, গুণ মানে উপরে গুণ। আমরা এই ক্যালকুলেশনটা আমরা নিচে লিখছি, 3 ছিলই, আমরা উপরে গুণ করে দিলাম, গুণ মানে উপরে গুণ বলছিলাম, আর এখানে হচ্ছে আমাদের 24। আচ্ছা, এখন আমরা এটা হিসাবটা করব, ঠিক আছে? হিসাব করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এর আগের অঙ্কেও দেখলাম যে 24-এর জায়গাতে, মানে এখানে যেই সংখ্যা ছিল আর কি, এটার থেকে 1 ছোট তাই ভাগ হচ্ছে, 1-এর থেকে আবারও এইটা বড় তাই গুণ হচ্ছে। এমনটা সব সময় কিন্তু হবে না, আমরা বাস্তবিক অর্থে ভাববো, আমি কথাটা বারবার বলছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে হিসাবটা করার আগে আরেকটা কথা বলবো। এই যে 1, অনেকে কি করে 1 গুণ 3 এই কাজটা করে, অনেকে 1 গুণ 3, মনে রাখতে হবে আমাদেরকে এই একটা কখনোই আসবে না, কখনোই না, এই একটা কখনোই আসবে না। হ্যাঁ, আমাদের এই মানে 1 আসবে ঐকিক নিয়মের এই হিসাবে 1 আসবে শুধুমাত্র একটা জায়গায় থাকলে, যদি এখানে থাকে তাহলে। প্রথম লাইনের ডান দিকে যদি 1 থাকে তাহলে সেই 1টা আমাদের মানে এইভাবে আর কি লবে 1 আসবে। হ্যাঁ, শুধুমাত্র প্রথম লাইনের ডান দিকে যদি থাকে 1 তাহলে একটা হিসাবে আসবে, তাছাড়া কখনো আসবে না। এই একটা কখনোই আসবে না। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন হিসাবটা করি। আমরা এখন 3 দিয়ে যদি 3কে ভাগ করি 1 হবে, 3 দিয়ে 24কে ভাগ করলে 8 হবে। এখন এখানে 1 চলে আসছে, এখন এই 8 আছে আর 72 আছে, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, আর 8 দিয়ে যদি 72কে ভাগ করি তাহলে 9, তাহলে আমাদের শেষ পর্যন্ত কত আসছে? 9, ঠিক আছে? তাহলে 9টি। হ্যাঁ,
আশা করছি কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে পরবর্তী অঙ্কে যাই। আমি এই জন্য অঙ্কটা নিচে লিখেছি যেন এটা মুছে ফেলে এখানে করতে পারি। আমি আবারও রিপিট করছি, যেটা বের করতে হবে সেটা আমরা কোথায় রাখবো? শেষে রাখবো। হ্যাঁ, যে রাশিটা বের করতে হবে সেই রাশিটা আমরা শেষে রাখবো, তারপরে একে আসবো। একে আসার পরে আমরা অন্য পরিমাণে আসবো। সরাসরি আমরা 24 থেকে 72 টাকায় কতটি কমলা পাওয়া যাবে এটা আমরা সরাসরি আসবো না। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা তোমরা পড়ে ফেলো, তার মধ্যে আমি এটা মুছে ফেলি। আচ্ছা দেখো এখানে কি বলছে, 20 জন লোক একটি ঘর 15 দিনে তৈরি করতে পারে। 20 জন লোক একটি ঘর 15 দিনে তৈরি করতে পারে। কতজন লোক ঘরটি 25 দিনে তৈরি করতে পারবে? কতজন লোক ঘরটি 25 দিনে তৈরি করতে পারবে? তাহলে তোমরা একটু ভিডিওটা ভেবে দেখো যে প্রথম লাইনটা আমরা কি লিখবো, আসলে এখানে চাচ্ছে কি? এখানে চাচ্ছে কতজন, জন চাচ্ছে, তাই না? জন চাচ্ছে, তাহলে আমরা জন শেষে রেখে লাইনটা বলি। 20 জন লোক একটি ঘর 15 দিনে তৈরি করতে পারে। এখানে দিন শেষে আছে, মানে এই লাইনটা এখানে যেভাবে লেখা আছে দিনটা শেষে আছে, আমরা দিনটা সামনের দিকে রাখবো বা বাম দিকে রাখবো, প্রথম লাইনের বাম দিকে রাখবো, আর জোনটাকে আমরা ডান দিকে রাখবো বা শেষের দিকে রাখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 15 দিনে ঘরটি 15 দিনে তৈরি করে 20 জন। ঘরটি 15 দিনে তৈরি করে 20 জন। তৈরি করে 20 জন। আমি এমনভাবে বলার চেষ্টা করছি যে তোমাদের মনে যে সকল প্রশ্নগুলো আসতে পারে সবগুলোর উত্তরই যেন তোমরা এর মধ্যেই পেয়ে যাও। ঘরটি 15 দিনে তৈরি করে 20 জন, বা তৈরি করে 20 জন লোক। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে বের করতে হবে 25 দিনে তৈরি করতে পারে কতজন লোক, বা আমরা এখানে 15 দিনে তৈরি করতে পারে এটাও লিখতে পারি, কিন্তু হ্যাঁ তৈরি করতে পারে এটাও লিখতে পারি। অতএব ঘরটি 1 দিনে তৈরি করে। একটু খেয়াল করো, একটা ঘর যদি 15 দিনে 20 জন মিলে তৈরি করে, টোটাল কতজন মিলে তৈরি করছে? 20 জন মিলে বা 20 জন একসাথে একটা ঘর তৈরি করতে 15 দিন সময় লাগছে। ঠিক আছে? 15 দিনে তৈরি করে 20 জন, তাহলে যদি 15 দিনে তৈরি না করে যেই ঘরটা, যে মালিক আর কি, মানে যে কাজটা করাচ্ছে, সে যদি চায় আমি একদিনেই তৈরি করব, ঠিক আছে, একদিনে তৈরি করব, 20 জনকে যদি বলা হয় যে তোমরা একদিনে তৈরি করে দাও, পারবে? কখনোই পারবে না। একদিনে তো তৈরি করতে পারছে না। ওদের যেখানে তৈরি করতে ভালো মতো তৈরি করতে লাগছে হচ্ছে 15 দিন, সেইখানে অবশ্যই ওরা একদিনে তৈরি করতে পারবে না। তাহলে কি করতে হবে? তাকে বেশি জন লাগবে, তাই না? একদিনে যদি তৈরি করতে চাই তাহলে আরও অনেক বেশি জন লাগবে না, আরও লোক নিয়ে আসতে হবে, তোমরা এই কাজ করো, আর বাকিগুলা উপরে আরও ইট দিতে হবে, অনেক কাজ একসাথে না, একদিনে তৈরি করতে হবে, তখন বেশি জন লাগবে। তাহলে আমরা এখন লিখব 15 দিনে যদি তৈরি করে 20 জন, তাহলে একদিনে তৈরি করে বা একদিনে তৈরি করতে পারবে বেশি জন লাগবে, তাই আমরা গুণ করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা আগের নিয়মে 20টা আমরা এখানে রেখে দিলাম। এই যে 15টা আছে না, এই 15টা আমরা ডান দিকে নিয়ে যে গুণ করব। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা যদি 15 বাম দিকে লিখো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। 20 গুণ 15 আর 15 গুণ 20 কিন্তু একই কথা। ঠিক আছে? অবশ্যই এই দুইটা একই কথা, এটাতে কোনো প্রবলেম নাই, ভাগের মতো কোনো সমস্যা নাই। আমি বলছিলাম না যে আমরা ভাগের ক্ষেত্রে 20 আমরা ডানে লিখতে পারবো না, হ্যাঁ ভাগের ক্ষেত্রে এটা বলেছিলাম, কিন্তু এখানে গুণের ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু এভাবে লেখার অভ্যাস করাটা ভালো। যখন ভগ্নাংশের ঐকিক নিয়ম আমি করাচ্ছি,
ভগ্নাংশের ঐকিক নিয়ম যখন আসবে তখন এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে? এই জন্যই বলছি 20 যেটা আছে এটা আমরা রেখে দিব, যেটা গুণ করব, যেটা 15, 1 তো আসবে না, প্রথমেই বললাম, এই 15টা আমরা ডান দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এত জন, এত জন। আচ্ছা, আমাদেরকে কত দিনে বের করতে হবে? 25 দিনে। একদিনে যদি তৈরি করে কিছু জন, একদিনে ঘরটি তৈরি করতে পারে কিছু জন লোকে, ঠিক আছে? তাহলে একদিনে তৈরি না করে সেই মানুষটা বা যে ঘর তৈরি করছে সে যদি চায় আমি একদিনে তৈরি করব না, 25 দিনে তৈরি করব, হ্যাঁ, কত দিনে? 25 দিনে। তাহলে একদিনে তৈরি করতে যেই শ্রমিকটা লাগছে 25 দিনে তৈরি করতে তার থেকে কম শ্রমিক লাগবে, অবশ্যই কম শ্রমিক লাগবে না। আমার কাছে অনেক সময় আছে, আমি অল্প অল্প করে শ্রমিক কাজ করাবো, আমার হাতে সময় আছে তো, তাই না? একদিনে এত বেশি শ্রমিক নেই, আমি বেশি টাকা দিব না, ঠিক আছে? তাহলে একদিনে যদি তৈরি করে কিছু জন, তাহলে সেই তুলনায় আমার 25 দিনে তৈরি করতে কম শ্রমিক দরকার হবে, ঠিক আছে? 25 দিনে তৈরি করে মানে এক এক দিনে অল্প অল্প কিছু শ্রমিক করে কাজ করবে, তাহলে আমাদের কম শ্রমিক লাগবে, হ্যাঁ, এটা আশা করছি বুঝতে পারছো। তাহলে অতএব 25 দিনে তৈরি করে 20 গুণ 15 ভাগ, আচ্ছা এটা ছিল, এটা আমি লিখে দিলাম লবে, ঠিক আছে? আর 25টা নিয়ে এসে আমরা ভাগ করব, কারণ এখানে কম দিন লাগছে, কম হলে ভাগ করি, বেশি হলে গুণ করি, তাই না? এখানে বেশি দিন লাগছিল এই জন্য গুণ করছিলাম, ঠিক আছে? বেশি হলে আমরা গুণ করব, কম হইলে ভাগ করব, ঠিক আছে? এটা প্রথমেই বলেছি আমি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা হিসাবটা করি, কাটাকাটি করি, অথবা বলতে পারি ভগ্নাংশের হিসাবটা করি। 5 দিয়ে যদি আমি ভাগ করি 25কে, তাহলে কত হবে? 5 হবে। আমি বলেছিলাম এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, অথবা এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, যে কোনো হরের সাথে যে কোনো লবের ভাগের সম্পর্ক। আচ্ছা, 5 দিয়ে 25কে ভাগ করলে 5, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 হবে। এখন নিচে 5 আছে, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 15কে ভাগ করলে আসছে 3, ঠিক আছে? তাহলে 3 4 12, 3 4 12, তাহলে 12 জন, হ্যাঁ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এর আগের দুইটা অঙ্কে দেখছো যে এখানে 20 ছিল বা 24 ছিল, এক করছি এখানে ভাগ হয়ে যাচ্ছে, সবাই এটাই করে, কারণ বেশিরভাগ অঙ্কেই মানে বেশি অঙ্কেই কি হয়, আমাদের এক আসলে ভাগ হয়ে যায়, এক আসা মানে এক চলে আসছে কম, ভাগ করে দেবো সরাসরি, কোনো রকম চিন্তাভাবনা নাই, এটা কিন্তু আমাদের এখানে করা যাবে না, হ্যাঁ। কী করতে হবে? বাস্তবিক অর্থে ভাবতে হবে, একই কথা বারবার বলছি না, হ্যাঁ, বাস্তবিক অর্থে ভাবতে হবে যে আসলে যদি আমি এটা করি বা কেউ যদি করে তাহলে আসলে কি হবে। এখানে একদিনে করতে চাইলে আমাদের কিন্তু বেশি জন লাগবে, এখানে ছোট সংখ্যা আসার পরেও এখানে কিন্তু গুণ হচ্ছে, হ্যাঁ। অনেকে আবার এভাবে চিন্তা করে দিনের অঙ্ক জনের অঙ্ক যখনই আসবে তখনই গুণ হয়ে যায়, এটা কিন্তু ভুল কথা, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিচ্ছি এখনই। দিনের অঙ্ক জনের অঙ্ক মানেই যে গুণ হবে এমনটা নাও হতে পারে। যেমন আমরা যদি একটা চিন্তা করি, একটা উদাহরণ, যে মনে করো কেউ 4 দিনে 20 কিলোমিটার হাঁটে, ঠিক আছে? রফিক 4 দিনে 20 কিলোমিটার, আচ্ছা আমি লিখে দিই এটা, আচ্ছা এটা বুঝতে পারছো, তুলে নাও, এই সমাধানটা হচ্ছে এই অঙ্কের, আমি এটা আগে লিখে নিয়েছিলাম যেন তোমাদের ভিডিওটা একটু শর্ট করতে পারি এজন্য, হ্যাঁ। আচ্ছা আমি এটা মুছে দিলাম, এটাও মুছে দিই, হ্যাঁ। আচ্ছা আমি একটা উদাহরণ লিখি যে 4 দিনে হাঁটে কত কিলোমিটার, রফিক, মনে করি রফিক 4 দিনে হাঁটে, মনে করো 8 কিমি, ঠিক আছে? আচ্ছা রফিক 4 দিনে হাঁটে 8 কিলোমিটার, তাহলে সে কি একদিনে বেশি হাঁটবে এর তুলনায় নাকি কম হাঁটবে? অবশ্যই কম হাঁটবে একদিনে, সে তো 4 দিনেই 8 কিলোমিটার হাঁটে, তাই না? মনে করো সে প্রতিদিন কিছু কিছু সময় হাঁটে, হ্যাঁ, কিছু কিছু সময় হাঁটে,
তাহলে 4 দিনে যদি 8 কিলোমিটার হাঁটে তাহলে একদিনে অবশ্যই কম হাঁটবে। তাহলে দিনের অঙ্ক মানেই যে গুণ করে দিব এমনটা কিন্তু না, এমন মানে মুখস্থ চিন্তাভাবনা রাখা যাবে না, ঠিক আছে? মুখস্থ চিন্তাভাবনা রাখবো না, আমরা এটা কি করব, আমরা এটা বাস্তবিক অর্থে ভাববো, ঠিক আছে? আমরা এবার আরও একটা অঙ্ক দেখব। হ্যাঁ, আমরা এই যে এই অঙ্কটা তোমরা আশা করি এটা তুলে নিবা, ঠিক আছে? এটা খাতায় তুলে রাখবা, আমরা এরপরে আরও একটা অঙ্ক করব। আচ্ছা, এবার দেখো আমি আরও 2টা অঙ্ক লিখেছি এখানে, আমি লিখে নিলাম ভিডিওটা ছোট করার জন্য। এই অঙ্কটা দেখি, একটা ছাত্রাবাসে 50 জনের বা 50 জন ছাত্রের যেটাই হোক 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে, মানে খাবার আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? 25 জনের কতদিন চলবে বা 25 জন কতদিন খেতে পারবে, ঠিক আছে? তো খুবই সিম্পল, আমরা প্রথমে কি বের করতে হবে, এখানে রাশি 2টা, একটা জন আর একটা দিন। এই যে 50 জন কতদিন খেতে পারে? 15 দিন। 15 দিনের খাদ্য মজুত আছে, তার মানে 50 জন যদি খায় বা 50 জন যদি খেতে থাকে তাহলে কতদিন খেতে পারবে? 50 জন খেতে থাকলে 15 দিন খেতে পারবে, তাই না? 15 দিন খেতে পারবে। আমাদেরকে দিন বের করতে হবে। আমরা সরাসরি এখন লিখি 50 জনের বা 50 জনের খাবার আছে, কতদিন চলবে যেহেতু বলছে, 50 জনের খাদ্য চলে, এটা লেখাটাই ভালো হবে, ঠিক আছে? 50 জনের খাদ্য চলে 15 দিন। তোমরা যারা খাতায় লিখছো, খাদ্য চলের পরে তোমাদের জায়গা যেটা ফাঁকা থাকবে ডান দিকে একটু ফাঁকা দিয়ে 15 লিখবা, একদম খাতার শেষের দিকে দিনটা লিখবা। চলে আর দিন এই দুইটার মাঝে যেন একটা গ্যাপ থাকে বা একটা স্পেস থাকে, এখানে আর এখানে 15 এর আগে পরে যেন একটা স্পেস থাকে, কারণ আমরা তৃতীয় লাইনে যখন যাব তখন যে হিসাবটা করব এটা করার জন্য জায়গার দরকার হবে, ঠিক আছে? এই জন্য প্রথম লাইন থেকে আমরা এইভাবে লিখব, চলে লিখে 15টা মাঝে লিখব, একদম শেষে লিখব দিন। আচ্ছা, 15 জনের খাদ্য চলে, 50 জনের খাদ্য চলে 15 দিন। তার মানে কি, খাদ্য মজুত আছে, 50 জন খেতে পারবে, কতদিন খেতে পারবে? 15 দিন খেতে পারবে, তাই না? বুঝতে হবে। আচ্ছা, অতএব একজনের খাদ্য চলে, আচ্ছা 50 জন মিলে খায় কতদিন? 15 দিন। এখন একজনে যদি খায়, 50 জন না খেয়ে যদি একজনে খায়, ঠিক আছে, একজনে খেলে কতদিন চলবে? বেশি দিন চলবে নাকি কম দিন চলবে? আরও একজনে তাড়াতাড়ি খেয়ে ফেলবে? অবশ্যই তাড়াতাড়ি খাবে না, অল্প একটুই খেতে পারবে, ঠিক আছে? তাহলে 50 জনের খাদ্য চলে 15 দিন, মানে 50 জন খেতে পারে 15 দিন ধরে। তাহলে একজনের খাদ্য চলবে অবশ্যই বেশি দিন চলে যাবে না? একজনে একা একা যদি খায় তাহলে তো অনেক দিন খেতে পারবে ওই, তাহলে অবশ্যই বেশি দিন চলবে, ঠিক আছে? বেশি হলে কি হয়? গুণ হয়। আমরা এখন তাহলে গুণ করব, এই 15টা রেখে দিব, গুণ দিলাম, এই 50টা এইখানে আমরা লিখে দিলাম, ঠিক আছে? এতদিনে ব্র্যাকেট না দিলেও হয়, সমস্যা নেই। এখন দেখি যে আমাদেরকে কত জনেরটা বের করতে হবে? 25 জনের। অতএব 25 জনের খাদ্য চলে, খেয়াল করো একটু, মনোযোগ দাও, একজনের খাদ্য চলে কিছুদিন, একজন কিছুদিন খেতে পারে, সেই তুলনায় আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই লাইনটা যখন আমরা করছি, তৃতীয় নাম্বার লাইন যখন করছি তখন কিন্তু আমাদের দ্বিতীয় লাইনের সাথে সম্পর্ক, এইটা এখন আমরা আর ভাববো না, ঠিক আছে? এইটা আমরা কি করব না, আমরা এটা আর ভাববো না, এইটার সাথে আমরা এখন তুলনা করব, ঠিক আছে? এইটার সাথে একজনের খাদ্য চলে কিছুদিন, সেই তুলনায় 25 জনের খাদ্য চলবে বেশি দিন চলে, কম দিন চলবে, তাই না? একজন যদি খায়, যতদিন খেতে পারবে 25 জনে তার থেকে কম দিন, একজনের জায়গায় 25 জন চলে আসলো, তাহলে তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাবে না? হ্যাঁ, একজন ভেবে রাখছিল যে আমি এই খাবারগুলো আছে আমি অনেক দিন ধরে খাবো, 25 জন চলে আসলো, এখন এসে বলছে আমি সব খাবো, এটা সবাই মিলে বেশি খেয়ে ফেলবে, তাই না? তাহলে বেশি যদি খেয়ে ফেলে তাহলে কম দিন চলবে সেই খাবারে, ঠিক আছে? কম হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। হ্যাঁ,
যেইটা আছে সেটা আমরা এখানে লিখে ফেললাম, ভাগ দিব আমরা কোনটা, 25, ঠিক আছে। এখন দেখো আমরা কাটাকাটি করব বা এই যে ক্যালকুলেশনটা করব, 25 আছে তাই না। এই যে 25 আমরা জানি যে 25কে 2 দিয়ে গুণ দিলে 50 হয়, তাহলে 25কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1 হবে। আর 25 দিয়ে 50কে ভাগ করলে 2 হবে। তোমাদের যদি এভাবে সমস্যা মনে হয় তোমরা এটাকে 5 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করলে 5 হবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 10 হবে, আবার এই 5 দিয়ে 5কে ভাগ করলে 1, আবার 5 দিয়ে 15কে ভাগ করলে 3, শেষ পর্যন্ত একই উত্তরই আসবে, যেটা হচ্ছে 30 দিন। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন তো দেখো যে এখানেও কিন্তু 1 আসছে, ঠিক আছে, এখানেও 1 আসছে, যেটা 50-এর থেকে ছোট সংখ্যা, কিন্তু তারপরেও কি হচ্ছে, গুণ হচ্ছে। এটা ডিপেন্ড করবে কিসের উপরে নির্ভর করবে, এটা নির্ভর করবে অবশ্যই আমরা বাস্তবিক অর্থে যেটা হয় আমাদেরকে সেটাই ভাবতে হবে। হ্যাঁ, বাস্তবিক অর্থে যেটা হয়, এই যে এখানে 30 দিন হচ্ছে, আমাদেরকে ভাবতে হবে যে আসলেই কম হচ্ছে না বেশি হচ্ছে। অনেকে আবার এভাবে মনে রাখে যে খাবারের কথা, ছাত্রাবাসের কথা, খাদ্য চলে এমন খাবারের কথা আসা মানে বেশি জন খেয়ে ফেলবে, একদিন বা একজন হলে বেশি জন খেয়ে ফেলবে, বা বেশি দিন হয়ে যাবে, ডান দিকে গুণ হয়ে যায়, এমন মুখস্থ করে। ঠিক আছে, তো এটা মুখস্থ করা যাবে না, কারণ আমি এখানে আরও একটা অঙ্ক লিখেছি, এটা আমরা দেখছি। হ্যাঁ, এটা তো বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, আমি এটা এখন মুছে ফেলছি। হ্যাঁ, আমি এটা এখন মুছে ফেলছি, তোমরা তুলে নিও যদি দরকার হয় তাহলে। আচ্ছা, এখন দেখো, আচ্ছা পুরোটাই মুছে ফেলি, তোমরা এই অঙ্কটা পড়ে নাও, এই অঙ্কটা ভিডিওটা থামাই নিয়ে এই অঙ্কটা পড়ে নাও। দেখো 10 জন লোকের 120 কেজি চালে 27 দিন চলে। একই ধরনের কথাবার্তা। 10 জন লোকের 120 কেজি চালে 27 দিন চলে। 10 জন লোকের, আবারও কিন্তু 10 জন লোকেরই, ঠিক আছে। তাহলে আমরা একটা বিষয় এখানে বুঝতে পারছি যে এই রাশিটা, জনের যে রাশিটা আছে না, এই রাশিটার কিন্তু পরিবর্তন হয়নি, ঠিক আছে। যেটার পরিবর্তন হবে না সেটা আমরা ঐকিক নিয়মে নিয়ে আসলেও হয়, না নিয়ে আসলেও হয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি কিভাবে লিখবা। হ্যাঁ, আচ্ছা, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? কথাটা বুঝতে হবে, এখানে বলছে কি প্রয়োজন হবে, ঠিক আছে, প্রয়োজন হবে। এখানে কিন্তু বলেনি কতদিন চলবে, কি বলছে, প্রয়োজন হবে। প্রয়োজন হবে। তাহলে আমরা এখন কি বের করতে হবে, আমাদেরকে কেজি বের করতে হবে, ঠিক আছে। আমরা এখন লিখি অঙ্কটা, 10 জন লোকের বের করতে হবে কি কেজি। তাহলে আমরা এটা কিভাবে সাজাবো, সাজানোটা কিন্তু জানতে হবে। 10 জন লোকের 27 দিনে প্রয়োজন হয়, তোমরা চলেও লিখতে পারো, তবে চলে না লিখে প্রয়োজন হয় লিখাটা ভালো। কেন? কারণ তোমাকে কিন্তু প্রশ্নে বলছে যে কত কেজি চাল প্রয়োজন হবে, তাই আমরা ঐকিক নিয়মে প্রয়োজনের কথাটাই বলবো। হ্যাঁ, তাহলে 10 জন লোকের 27 দিনে চাল প্রয়োজন হয় 120 কেজি। 10 জন লোকের 27 দিনে চাল প্রয়োজন আমি একটু ছোট করে লিখছি, চাল প্রয়োজন 120 কেজি। একটু ছোট করে লিখলাম এখানে যেন পুরোটা। আরেকটা কথা বলে রাখি, তোমাদের খাতাতে যদি বড় লাইনটা যদি বড় হয়ে যায় তাহলে অবশ্যই ছোট ছোট করে লিখবা। ঐকিক নিয়মে কিন্তু চাল পর্যন্ত যেতে পারছো, প্রয়োজনটা যে নিচে লিখবা এই কাজটা ঐকিক নিয়মে করা যাবে না, ঠিক আছে।
এই কাজটা ঐকিক নিয়মে করা যাবে না। সম্পূর্ণ লাইনটা খাতাতে যেন পুরোপুরি লিখতে পারো, দরকার হলে ছোট করে লিখতে হবে, কিন্তু সম্পূর্ণ লাইনটায় একটা লাইনে লিখতে হবে, নিচে যাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, 10 জন লোকের 27 দিনে চাল প্রয়োজন এত কেজি। আচ্ছা এভাবে না লিখে দেখো 10 জন লোকের, আমরা দ্বিতীয় লাইন যখন লিখব আবারও 10 জন লোকেরই লিখবো না, 10 জন লোকের এক দিনে, এভাবে লিখবো না, একই তো, 10-এর কোনো পরিবর্তন নাই। দেখো 10 জন লোকের 27 দিনে 120 কেজি চাল প্রয়োজন হয়, হ্যাঁ, আবারও 10 জনেরই চাচ্ছে 45 দিনে, তাহলে শুধুমাত্র দিনের পরিবর্তন হবে। 27 দিনের জায়গাতে আমাদেরকে নিয়ে আসতে হবে কত দিন? 45 দিন, ঠিক আছে। তাহলে 27কে পরিবর্তন করে প্রথমে 1 নিয়ে আসবো, তারপরে 1কে আবারও 45 করব, তাই না, পরিবর্তন করে আবারও 45 করব, তাই না। তো 10 জনের কি কোনো পরিবর্তন হচ্ছে না। তো তোমরা চাইলে এভাবে করতে পারো, কোনো প্রবলেম নাই। আবার চাইলে তোমরা এভাবে না লিখে তোমরা যদি এইভাবে লিখো, 10 জন লোকের লিখে একটা কমা দিলা, ঠিক আছে, 10 জন লোকের লিখে একটা কমা দিছ, কমা দিয়ে তোমরা লিখছো 27 দিনে, নিচে লিখছো এইভাবে, সাতাশ দিনে চাল প্রয়োজন 120 কেজি, ঠিক আছে। 27 দিনে চাল প্রয়োজন 120 কেজি, অতএব 1 দিনে চাল প্রয়োজন। খেয়াল করো যে এই যে আমি এটা লিখে এখানে কমা দিছি, এইটা প্রত্যেকটা লাইনের জন্যই কাজ করবে। আমরা যদি এভাবে কমা দিয়ে লিখি তাহলে এই প্রত্যেকটা লাইনের জন্য এটা কাজ করবে। এটা আমাদের প্রত্যেকবারে আমাদের 10 জন লোকেরটা এখানে যেমন লিখছি প্রত্যেকটাতে আমাদের না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি এভাবে কমা দিয়ে নিলাম, 27 দিনের প্রয়োজন হয় 120 কেজি। আচ্ছা এখন দেখো যে 27 দিনে চাল প্রয়োজন হয় 120 কেজি, 10 জন লোকে 27 দিনে চাল প্রয়োজন হয় 120 কেজি। 27 দিনে যদি 120 কেজি প্রয়োজন হয় তাহলে একদিনে প্রয়োজনের কথা বলছে, আমি আবারও বলছি প্রয়োজনের কথা বলছে, একদিনে কতটুকু প্রয়োজন হবে? একদিনে অবশ্যই কম প্রয়োজন হবে, তাই না। 10 জন লোকেরই 27 দিনে প্রয়োজন হয়, বা 27 দিনে প্রয়োজন হয় কতটুকু চালের? 120 কেজি চাল তাদের দরকার হয়, এর বেশি আর দরকার হয় না বা খেতে পারে না। তাহলে একদিনে অবশ্যই কম খেতে পারবে বা কম প্রয়োজন হবে, প্রশ্নটা কিন্তু প্রয়োজনের, ঠিক আছে, চলবে সেটা কিন্তু বলছে না, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমরা আগের অঙ্কে কিন্তু প্রশ্ন করছিল যে কত দিন চলবে, আমাদের দিনটা শেষে ছিল আর বেশি দিন চলেছিল, এই জন্য আমরা গুণ করেছিলাম, কিন্তু এখানে বলছে প্রয়োজনের কথা। তাহলে একদিনে অবশ্যই কম চাল প্রয়োজন হবে, এই জন্য আমরা কি করব? ভাগ করব, ঠিক আছে। এত ভাগ 27 এত কেজি, এখানে আমরা কিন্তু অবশ্যই 10 নিয়ে আসবো না, কারণ এটার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, এটার পরিবর্তন হচ্ছে না। আমরা যেটা পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে, যেটা পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে কাজ করব, অথবা পরিবর্তন হয়ে যেটা হচ্ছে সেটা নিয়ে কাজ করব, হ্যাঁ। অনেক সময় 1 থেকে আমরা 27 নিয়ে চলে আসতে পারি, তখন তো আমরা 27কে নিয়ে কাজ করব, তাই না। আচ্ছা যাই হোক, এখন দেখো যে একদিনে প্রয়োজন হয় কিছু কেজি চাল, সেই তুলনায় 45 দিনে অবশ্যই বেশি চাল প্রয়োজন হবে। 10 জন লোকের একদিনে যদি কিছু চাল প্রয়োজন হয় তাহলে 45 দিনে আরও বেশি চাল প্রয়োজন হবে না, হ্যাঁ। 45 দিনের জন্য কি একদিনের চালে হয়ে যাবে নাকি? হবে না তো, বেশি চাল প্রয়োজন হবে, বেশি কেজি চাল প্রয়োজন হবে, তাই না, অবশ্যই। আচ্ছা তাহলে আমরা এখন 45 দিনে চাল প্রয়োজন বা প্রয়োজন হয়, তোমরা প্রয়োজন হয়ও লিখতে পারো, এত কেজি, ঠিক আছে। আমরা এখন কি করব? আমরা এখন ভাগ করব। আমরা 9 দিয়ে যদি ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে 3 9 27, আমরা এখানে 3 লিখব, তাই না। আর 9 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে, 5 9 45 হবে,
ঠিক আছে, আমরা 9 দিয়ে 27কেও ভাগ করলাম, আবার কতকেও ভাগ করছি, 27কেও ভাগ করছি, আবার 45কেও ভাগ করছি। আবারও আমরা 3 দিয়ে 3কে ভাগ করব, 1 হবে। আবারও 3 দিয়ে কতকে ভাগ করব, 120কে ভাগ করব, আমাদের এখানে 40 হবে। ঠিক আছে, তো এইটা মুখে মুখে করার মানে আমরা যেই 3 দিয়ে 120কে ভাগ করলাম, এটা মুখে মুখে করার একটা সহজ টেকনিক হচ্ছে কি, এই যে এখানে শূন্য আছে, এটা আমি শূন্যটা আছে মনে করিনি, মনে করছি কি শূন্য নাই। হ্যাঁ, এটা মনে করলাম যে শূন্য নাই, শূন্য নাই মনে করলে এটা কত, 12। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে 4 হচ্ছে না, এই 4 আর যেই শূন্যটা আমি নাই মনে করছিলাম এটা বসাই দিলাম। ঠিক আছে, তাহলে 40 হয়ে গেল, সমস্যা। কিন্তু অবশ্যই কাটার সময় কিন্তু পুরাটা মিলেই কাটবো, হ্যাঁ, মানে 120কে ধরেই কাটবো। ঠিক আছে, তাহলে 4 5 কত হচ্ছে, 20, আর এই যে শূন্যটা গুণ করার সময়ও কিন্তু সেটাই করলাম, 4 5 20, আর এই শূন্যটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে 200 কেজি। ঠিক আছে, আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এর আগে যে অঙ্কগুলো করলাম সেগুলো দুইটা, ছোট অঙ্কগুলো দুইটা কিংবা বা তার বড়গুলো 3টে স্টেপে হয়ে গেছে। এবার দেখি অঙ্কটা কি করা যায়। তো অঙ্কটা একটু পড়ে দেখো। রকি দৈনিক 9 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। ঠিক আছে, 10 ঘন্টা হেঁটে, দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে দিন বের করতে হবে, 360 কিলোমিটার অতিক্রম করবে। এখানে খেয়াল করো, আমাদেরকে বের করতে হবে কত দিনে, কিন্তু এর আগে যে অঙ্কগুলো করলাম 2টা রাশি ছিল, এবার আসে কিন্তু 3টা রাশি, 10 ঘন্টা, 12 দিন, আর হচ্ছে 480 কিলোমিটার। আর দৈনিক যেটা বলছে এখানে, দৈনিক কিন্তু আমাদের তথ্যতেও দেওয়া আছে, আবার প্রশ্নেও বলছে যে দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে। তার মানে প্রশ্নে যেটা চাচ্ছে সেটাও দৈনিকই চাচ্ছে, তাহলে কিন্তু দৈনিক পরিবর্তন হচ্ছে না, মানে প্রতিদিন যে হাঁটে বা একদিনে যে হাঁটে এটা পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের কাজ করতে হবে এই 3টা রাশি নিয়ে, 10 ঘন্টা, 12 দিন আর 480 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা বের করতে হবে দিন শেষে রেখে আমরা প্রথম লাইনটা লিখে ফেলি। প্রথম লাইনটা কি লেখা যায়, রকি দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে, তাই না? লিখি, রকি দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম, আমি এটা একটু সংক্ষেপে লিখলাম, অতিক্রম করে 12 দিনে, তাই না? আচ্ছা, 12 দিনে 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে আমাদেরকে 10 ঘন্টার জায়গাতে নিয়ে আসতে হবে কি, 10 ঘন্টা থেকে আমাদেরকে 9 ঘন্টা আনতে হবে, আর হচ্ছে 480 থেকে আমাদের 360 আনতে হবে। আমরা সরাসরি আনতে পারছি না, এই জন্য আমরা কি করব, দুইটা পরিমাণকেই একে নিয়ে আসব। এটা আগে বলছিলাম, কি করব, দুইটা পরিমাণকে আমরা একে নিয়ে আসবো। 10 ঘন্টার জায়গাতে 1 ঘন্টা, আর এখানে 480 কিলোমিটারের জায়গাতে 1 কিলোমিটার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা 10 ঘন্টাটাকে 1 ঘন্টা করি, দেখি কি হয়। 1 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে, একটু মনোযোগ দাও, 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করতে তার 12 দিন সময় লাগে। তাহলে 1 ঘন্টা করে যদি হাঁটে, হ্যাঁ, দৈনিক যদি 10 ঘন্টা না হেঁটে 1 ঘন্টা করে হাঁটে, তাহলে 480 কিলোমিটার অতিক্রম করতে তার বেশি দিন সময় লাগবে না, নাকি কম দিন সময় লাগবে? 10 ঘন্টা না হেঁটে 1 ঘন্টা করে হাঁটছে, হ্যাঁ, দৈনিক সে 10 ঘন্টা হাঁটছিল, 12 দিন সময় লাগছে 480 কিলোমিটার অতিক্রম করতে, কিন্তু এখন 1 ঘন্টা করে হাঁটছে, তাহলে কি তাড়াতাড়ি মানে কম দিনে করতে পারবে? আরও পারবে না, তো বেশি দিন সময় লাগবে না, আরও বেশি দিন সময় লাগবে। কারণ কি,
সে হাঁটাটা কমায় দিছে, পরিমাণটা হাঁটার যে পরিমাণ, সে 10 ঘন্টা হাঁটছিল, এখন হাঁটছে 1 ঘন্টা। তাহলে কি 10 ঘন্টা না হেঁটে যদি 1 ঘন্টা হাঁটে তাহলে 480 কিলোমিটার অতিক্রম করতে তার বেশি দিন সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বেশি হলে কি করব, গুণ করে দিব। অবশ্যই গুণ এটা করব না, কারণ এটার কিন্তু পরিবর্তন হয়নি এখানে। হ্যাঁ, আমরা গুণ করব হচ্ছে এই যে 10, এইটা। ঠিক আছে, এই 10টা আমরা গুণ করব। এটার পরিবর্তন হয়নি, তাহলে এইটা আমাদের হিসাবে কিন্তু এখনও আসবে না, এটা মনে রাখতে হবে। যেইটার কাজ হবে, পরিবর্তন যেইটা হবে সেটা আসবে, অথবা পরিবর্তন হয়ে যেইটা হবে সেটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে 10টা গুণ করে দিলাম। আমরা এখানে 10টা গুণ করে দিলাম। এখন আমরা এটাকেও 1 করব। ঠিক আছে, তাহলে লিখি, আমরা লিখার পরে আমরা ভাববো। হ্যাঁ, 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে। দেখো যে 1 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে কিছু দিনে। প্রতিদিন সে 1 ঘন্টা করে হাঁটে, 480 কিলোমিটার অতিক্রম করে কিছু দিনে। 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করতে তার কি বেশি দিন সময় লাগবে নাকি কম দিন সময় লাগবে? আমি আবারও বলছি, এই লাইনটা মানে এটা যখন করছি তখন কিন্তু আমরা উপরের লাইনের সাথে সম্পর্ক বা এটার সাথে তুলনা করব। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা হাঁটছে, আগেও 1 ঘন্টা হাঁটছিল, এখনও 1 ঘন্টা হাঁটছে। 1 ঘন্টা হেঁটে কত কিলোমিটার অতিক্রম করেছিল সে? 480 কিলোমিটার অতিক্রম করেছিল কিছু দিনে। এখন 1 ঘন্টা হেঁটে সে কত কিলোমিটার অতিক্রম করবে? 1 কিলোমিটার অতিক্রম করবে মাত্র। কতদিন সময় লাগবে? অবশ্যই কম দিন সময় লাগবে না? এখানে অতিক্রম করতে হয়েছিল 480 কিলোমিটার, কিন্তু এখন অতিক্রম করতে হচ্ছে কত কিলোমিটার? 1 কিলোমিটার অতিক্রম করার কথা বলছে, তাহলে অবশ্যই কত দিন লাগবে? কম দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে কম দিন সময় লাগবে, তাহলে আমরা এখানে এটা ভাগ করে দিব, তাই না? এই যে এটা পরিবর্তন হচ্ছে, তাহলে এটা আসবে 10 ভাগ এইটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দুইটায় 1 নিয়ে চলে আসলাম। এখন আমরা এই জায়গাতে এই যে 1-এর আমরা 9 নিয়ে আসব। আমরা লিখে ফেলি, তারপরে ভাবছি। 9 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে। আচ্ছা, এখানে আমরা একটা একটা করে 1 করলাম, আবার একটা একটা করেই কিন্তু আমরা এখানে কিন্তু 9 আবার এখানে 360 যদি লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য আমরা একটা একটা করে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে 1-এর জায়গায় 9 নিয়ে আসলাম, এইটা 1কে পরিবর্তন করলাম, আর এখানে আমাদের পরিবর্তন এই জন্য করলাম না। ঠিক আছে, তাহলে দেখো যে 1 কিলোমিটার 1 ঘন্টা, দৈনিক 1 ঘন্টা হেঁটে, রকি দৈনিক 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে কিছু দিনে। তাহলে দৈনিক 1 ঘন্টা না হেঁটে সে যদি 9 ঘন্টা হাঁটে তাহলে 1 কিলোমিটার অতিক্রম কি তাড়াতাড়ি করে ফেলবে না? বেশি হাঁটছে, আর অতিক্রম করতে হবে 1 কিলোমিটারই, তাই না? 1 ঘন্টা হাঁটছিল, তখন 1 কিলোমিটার অতিক্রম করতে হচ্ছে কিছু দিনে। আর 1 ঘন্টার জায়গায় যদি 9 ঘন্টা হাঁটে তাহলে 1 কিলোমিটার অতিক্রম করতে তার কি বেশি দিন সময় লেগে যাবে? অবশ্যই কম দিন সময় লাগবে, কারণ কি সে হাঁটছে 9 ঘন্টা, 1 ঘন্টা হাঁটছে না, 9 ঘন্টা হাঁটছে। 9 ঘন্টা হাঁটছে, কত কিলোমিটার? 1 কিলোমিটার অতিক্রম করতে তার কম সময় লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব? ভাগ করব। কম হইলে কি হয়? ভাগ করতে হয়। ঠিক আছে, কম হইলে ভাগ করতে হয়, তাহলে আমরা এই যে এইটা ভাগ করব। আমি বলছিলাম ভাগ মানে নিচে গুণ। ঠিক আছে, ভাগ মানে নিচে গুণ কেন একটু দেখাই দিই, আমি এটা বলেছিলাম দেখাবো। দেখো, আচ্ছা, এখানে আগে লিখে ফেলি আমরা। আচ্ছা, এটা আমরা একটু এদিকে দিই। 12 গুণ 10 ভাগ 480 গুণ 9। আচ্ছা, খেয়াল করো, ভাগ মানে নিচে গুণ। আমি প্রথমে বলছিলাম গুণ মানে উপরে গুণ, ভাগ মানে নিচে গুণ। ভাগ মানে নিচে গুণ আসলে কেন? দেখো যে এইটা আছে, এর সাথে আমরা 9 ভাগ করব, তাই না? আচ্ছা, একটু লিখে ফেলি। দেখো যে 12 গুণ 10 ভাগ হচ্ছে এটা। আচ্ছা, এর সাথে ভাগ 9, তাই না? এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে চিন্তা করি তাহলে আমরা এটাকে কি লিখব? একটু মনোযোগ দাও। এটাকে আমরা 9কে, আমি বলেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যার নিচে হর হিসাবে 1 থাকে, তাই না? আচ্ছা, এর হর হিসাবে তাহলে 1 আছে, তাই না? এটা আমরা মনে মনেও ধরে নিতে পারি। এইবার দেখো, আমরা ভগ্নাংশের নিয়ম কি শিখাইছিলাম আমি? এই অবস্থায় আমরা ভাগ প্রক্রিয়ায় এভাবে রেখে কাজ করতে পারবো না। এই জন্য আমরা এটা কি করব? আমরা এটা পরের লাইনে দেখো, আমরা এই জায়গাতে
আমরা আবারও আমি আবারও লিখছি এখানে ইকুয়াল দিয়ে 12 গুণ 10 480 গুণ 1/9 না, গুণ করে দিয়ে আমি ভগ্নাংশ উল্টাই দিলাম, হর লব হয়ে গেল, লব হর হয়ে গেল, একটা উপরে চলে গেল, 9 নিচে চলে আসলো। এইবার দেখো এইটা 12 গুণ 10 গুণ 1, আমরা জানি লবে লবে গুণ হয়, ভগ্নাংশের গুণে লবের সাথে লবের গুণ হয়, হরের সাথে হরের গুণ হয়। এই দেখো 480 গুণ 9, এইটাই আমি এইভাবে লিখেছি ডিরেক্ট 480 গুণ 9। এই জন্যই বলেছিলাম ভাগ মানে গুণ মানে উপরে গুণ, ভাগ মানে কি বলবো নিচে গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা আমার ভগ্নাংশের ক্লাসে এই বিষয়গুলো একদম বিস্তারিত থাকবে। ঠিক আছে, একদম জিরো থেকে থাকবে। ঠিক আছে, ওটা চাইলে দেখে নিতে পারো। যাই হোক, আচ্ছা তাহলে আমরা 9 লিখে দিলাম। এবার দেখো 9 ঘন্টা, দৈনিক 9 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে কিছু দিনে। দৈনিক 9 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে কিছু দিনে। তাহলে দৈনিক 9 ঘন্টা হেঁটে 360 কিলোমিটার অতিক্রম করবে। একটু মনোযোগ দাও। দৈনিক 9 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করতে কিছুদিন সময় লাগে। ঠিক আছে, তাহলে দৈনিক 9 ঘন্টা হেঁটে 1 কিলোমিটারের জায়গায় যদি সে 360 কিলোমিটার অতিক্রম করতে চায় তাহলে তার বেশি দিন সময় লেগে যাবে না? আবারও বলছি, দৈনিক 9 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে কিছু দিনে। তাহলে দৈনিক 9 ঘন্টা হেঁটে 360 কিলোমিটার অতিক্রম করতে তার বেশি দিন সময় লাগবে অবশ্যই, কারণ 1 কিলোমিটার না হেঁটে সে এখন হাঁটছে 360 কিলোমিটার। বুঝাতে পারছি? আর দৈনিক হাঁটার যে পরিমাণ সেটা কিন্তু সেই 9ই আছে, তাই না? তাহলে 1 কিলোমিটারের জায়গায় বেশি কিলোমিটার হাঁটছে, আমাদের দিনটাও বেশি লাগবে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপে করবো। হ্যাঁ, মানে এটা থেকে এটা কিলোমিটার অতিক্রম করে, আমরা এটা একটু নিচে ফাঁকা ফাঁকা করে করি। বেশি দিন সময় লাগবে, এটা আমরা তাহলে গুণ করব, তাই না? এই যে এটা আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো 12 গুণ 10 গুণ 360টা আমরা এখানে গুণ করছি। আচ্ছা, আমরা জানি যে এখানে 0 0 কাটতে পারি। ঠিক আছে, ভগ্নাংশের ক্লাসে এইগুলো একদম বিস্তারিত থাকবে। 0 0 আমরা কেটে দিলাম। তারপরে আমরা 12 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে 4 হবে, 12 দিয়ে 36কে ভাগ করলে 3 হবে, আবার 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 12কে ভাগ করলে 3। ঠিক আছে, আবার আমরা কি করতে পারি, এই 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, আবারও 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 3কে ভাগ করলে 1। ঠিক আছে, এবার দেখো নিচে দুইটা 1 চলে আসছে, এখানে 1, তাহলে 1 গুণ 10 গুণ 1 10 হবে, 10 দিনে। আশা করছি সব অঙ্কগুলোই বুঝতে পারছো। ভগ্নাংশের ঐকিক নিয়মটা তোমাদের পরের ক্লাসে থাকবে। ঠিক আছে, ওইটা দেখলে তোমাদের ঐকিক নিয়মটা, ওটা যেহেতু ভগ্নাংশের সাথে সম্পর্কিত এই জন্য আমি ওটা আলাদা একটা ক্লাস করব ওটার জন্য। ওটাতে বেশ কয়েকটা অঙ্ক করাতে হবে। ঐকিক নিয়মের শতকরার যে অঙ্কগুলো আছে আমি সেটা শতকরার জন্য আলাদা ক্লাস দেব, সেটাতে থাকবে। সে পর্যন্ত সাথে থাকবা আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।